তারা ইসরায়েলকে বার্তা দিয়েছে যে তোমাদের রক্ষা করার জন্য হামাসের বিরুদ্ধে তোমরা যদি বিজয়ী হতে পারো, সেজন্য আমি জর্দান, আমি মিশর, আমি সৌদি আরব, আমরা তোমাদেরকে সর্বাত্মক সাহায্য করব। কারণ এই হামাস যদি বিজয়ী হয় তাহলে তারা এই জিহাদের ঝান্ডা মিশরের রাজধানী কায়রোতেও নিয়ে যাবে, এই জিহাদের ঝান্ডা সৌদি আরবের রাজধানী জিদ্দা এবং রিয়াদের মধ্যেও নিয়ে যাবে, এই জিহাদের ঝান্ডা জর্দানের রাজধানী ওম্মানের মধ্যে তারা নিয়ে যাবে। আমরা চাই না নাউজুবিল্লাহ জিহাদের বিপদ আমাদের দেশে আসুক। সেজন্য হে ইসরায়েল, আমরা এই লড়াইয়ে হামাসের পক্ষে নাই, মুসলমানদের পক্ষে নাই, বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়ে যাক এই লড়াইয়ে আমরা ইহুদিরা, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের পক্ষে আছি। আমরা এটা আনুষ্ঠানিকভাবে সৌদি আরব এই কথা ইসরায়েলকে জানিয়ে দিয়েছে। আনুষ্ঠানিকভাবে এই কথা মিশরেরটা, আমি সৌদি আরবটা জানি, আমি রিপোর্ট গোপন তথ্য পেয়েছি। মিশরেরটা হয়তো এই প্রকাশ্য ঘোষণা দেয় নাই, কিন্তু তারা অনানুষ্ঠানিকভাবে তলে তলে ওদের একটা মিটিং হয়। আমাদের কতগুলো কার্টুন আছে, কার্টুন একসময় আমি কার্টুনগুলো খুব বেশি চর্চা করতাম, ইদানিং আর এগুলো সুযোগ নাই করার। কার্টুনের মধ্যে দেখা যায় টেবিল আছে, উপরে টেবিলে কথা চলতেছে একরকম, আর টেবিলের তলে কিন্তু তাদের সাথে কিন্তু টেবিলে এক রকমের আলাপ, টেবিলের তলে তলে কিন্তু আরেক রকম আলাপ। টেবিলের তলে টাকা পয়সার লেনদেন, আর টেবিলের উপর আলাপ হচ্ছে যে না এই দফা রফা বুঝা পড়া। তো ওদের টেবিলের উপর একরকম আচরণ, টেবিলের নিচে হচ্ছে আর রকম আচরণ। আমার ভাইয়েরা, এবার আসেন আপনি, হাসিনা চলে গেল, আমি মুনাফিকদের কিছু কাহিনী বলতে যাচ্ছি আপনাদের এই জমানায়। যেহেতু এখানে কি রয়েছে, জর্দান নামক মুনাফেক, সৌদি নামক মুনাফেক, মিশর নামক মুনাফেক, এই জন্য পারি নেই। আসেন এবার বাংলাদেশের কথা বলবো আজকে, কালকে যা ঘটেছে তার আগে একটু হিন্দুস্তানের কাশ্মীরের দিকে যাই। এই হিন্দুস্তানের কাশ্মীর, আমি এই জিহাদটাকে আজকে প্রায় অন্তত এই আপনি বলতে পারেন 1992-93 থেকে আমি কাশ্মীরের জিহাদ থেকে ফলো দেখে আসতেছি। অনেক অভিজ্ঞতা, অনেক কিছু তথ্য, অনেক কিছু আমরা এই সময় আমরা জানতে পেরেছি। আমরা কারণ সেই সময় আমাদের বয়স হয়েছে, আমরা তখন মেসকাত পড়ি, 91-92 সালে মেসকাত পড়ে শেষ করে 93-94 আমি দাওরা পাস করেছি। ওই সময় থেকে আমরা লক্ষ্য করলাম যে মুজাহিদিনরা কাশ্মীরের স্বাধীনতাকে, কাশ্মীরের লড়াইকে, কাশ্মীরের মুক্তির জিহাদকে তারা সাফল্যের বিজয়ের দ্বার প্রান্তে তারা নিয়ে গিয়েছে। তারা বিজয়ের দ্বার প্রান্তে, এই কাশ্মীর স্বাধীন হবে 1-2 বছর, 4 বছর, 5 বছরের মধ্যে। কিন্তু পাকিস্তান শর্ত দিয়ে দিল, আমরা স্বাধীন কোন ইসলামিক কাশ্মীর আমরা চাই না, আমরা চাই এমন এক কাশ্মীর যে কাশ্মীর পাকিস্তানের ভূখণ্ডের অংশ হবে। এইভাবে একটা পর্যায়ে গিয়ে ভারত যেমন কাশ্মীরের স্বাধীনতার বিরোধী করতে লাগলো, পাকিস্তানও কিন্তু কাশ্মীরের স্বাধীনতার সে পক্ষে থাকলো না। এবং মুজাহিদিনরা বহু আগে বলে দিয়েছে, বহু আগে মুজাহিদরা বলে দিয়েছে যে আমরা কাশ্মীরে লড়াই করতে চাই, কিন্তু পাকিস্তানের আর্মি বলছে না, কাশ্মীরকে আমরা দেখাশোনা করব, কাশ্মীরকে তোমাদের মুজাহিদদের দেখাশোনার দরকার নাই। আমার ভাইয়েরা, যদি আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে মুজাহিদদের প্রস্তাবে যদি কাশ্মীরকে মুজাহিদদের হাতে ছেড়ে দেওয়া হতো, জিহাদের মায়েরে শুধু কাশ্মীর না, পাঞ্জাব সহ দিল্লির কাছাকাছি আমাদের মুজাহিদরা চলে আসতো। একমাত্র মুনাফিক রাষ্ট্র পাকিস্তানের কারণে না কাশ্মীর স্বাধীন হতে পেরেছে, না পাকিস্তানে শরিয়া প্রতিষ্ঠা হয়েছে, না ভারতের তারা ক্যাশ তারা উপড়ে ফেলতে পেরেছে, কিছু করতে পারেনি। আপনি আরাকান, এই আরাকানে যে শক্তি, মায়ানমার শক্তি, সব দিক থেকে দুর্বল একটা রাষ্ট্র। বাংলাদেশের যে জনশক্তি, বাংলাদেশের যে রিজার্ভ ফান্ড, বাংলাদেশের সাথে 50টার মতো মুসলিম রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের সাথে এইভাবে বিশ্বের সমস্ত ইউরোপের, আমেরিকার রাষ্ট্রের সাথে মায়ানমারের তুলনায় বাংলাদেশের কূটনৈতিক অবস্থা অনেক ভালো অবস্থায় বাংলাদেশ রয়েছে। এবং বাংলাদেশের জনগণ মায়ানমারের জনগণের চেয়ে অনেক বেশি শিক্ষিত। এমন একটা শিক্ষিত দেশ বাংলাদেশ, শক্তিশালী বাংলাদেশ, যার ডান দিকে রয়েছে 40 থেকে 50টা মুসলিম রাষ্ট্র, আর যার বাম দিকে রয়েছে, অর্থাৎ বাম হাতে রয়েছে আমেরিকা, ইউরোপের মতো রাষ্ট্র। এত সুযোগ সুবিধা, আমেরিকাও বাংলাদেশের পক্ষে আছে আরাকানের বিষয়ে, মুসলিম সৌদি আরব আছে, তুরস্ক আছে, মালয়েশিয়া আছে,
সব রাষ্ট্র বাংলাদেশকে বলছে আমরা সাহায্য করতে চাই, কিন্তু বাংলাদেশের বিগত দিনের মুনাফিক সরকার আর বর্তমান যারা আছে এরাও একই অবস্থা কিনা আল্লাহ মালুম, তারা কেউ এই আরকানের মুসলমানদেরকে সাহায্য করার জন্য একটা বুলেট তারা মুসলমানদেরকে তারা সাহায্য করে নাই, যার ফলশ্রুতিতে আরকান তো আমাদের হাত ছাড়া হলো এখন বাংলাদেশ সীমান্ত এলাকা পার্বত্য চট্টগ্রাম এটা পর্যন্ত এখন হুমকি শিকার হয়ে গেছে। এখন কি কারণে, কার কারণে, কেন হয়েছে এটা? মুনাফিক শাসক গোষ্ঠীর কারণে। এবার আসেন বাংলাদেশের বিদ্যমান অবস্থা। সর্বশেষ আমাদের কিছু ভাইয়েরা, এখানে কোনো বড় বড় দলের কোন নেতাদেরকে দেখা যায় নাই, তারা প্রথম আলো অফিস ঘেরাও করলো, ডেইলি স্টার অফিস ঘেরাও করলো। হাসিনা বিরোধী সংগ্রামে, আন্দোলনে, এই সংগ্রামে অনেক ব্যক্তি আমাদের সাথে ছিল, অনেক ব্যক্তি আমাদের সাথে ছিল। কিন্তু যখন হাসিনাকে আমরা তাড়িয়ে দিলাম, হাসিনা যখন বিতাড়িত করে দিলাম, ছাত্র সমাজ যখন এই আন্দোলনটা করলো, সফল হলো, এরপরে হাসিনার আন্ডা বাচ্চা যেগুলো রয়ে গেছে বাংলাদেশে, হাসিনা কেন আমাদের শত্রু এটা ভালো করে বুঝতে হবে। হাসিনার সাথে বিএনপির লড়াই হচ্ছে ক্ষমতার লড়াই, হাসিনার সাথে অন্যদের লড়াই হচ্ছে ক্ষমতার লড়াই। হাসিনার আমলে অনেক সাংবাদিক হাসিনার বিরোধী ছিলেন, কারণ তারা সাংবাদিকতার মর্যাদা পান নাই। হাসিনার আমলে অনেক রাজনৈতিক ব্যক্তি হাসিনার বিরুদ্ধে ছিলেন, কারণ তারা হাসিনার আমলে রাজনীতি করতে পারেন নাই। হাসিনার আমলে অনেক লেখক বুদ্ধিজীবী হাসিনার বিরুদ্ধে ছিলেন, কারণ তারা ওইভাবে তাদের বুদ্ধিভিত্তিক চর্চা তারা করতে পারেন নাই। হাসিনার আমলে কোন ব্যবসায়ী তার বিরুদ্ধে ছিলেন, কারণ সে স্বাধীনভাবে ব্যবসা করতে পারেন নাই। আমার ভাইয়েরা, হাসিনার সাথে আমাদের কোন রাজনীতির, ব্যবসার অন্য কোনো স্বার্থ আমাদের জড়িত ছিল না। হাসিনার সাথে আমাদের বিষয় ছিল ইসলামের বিষয়। আমরা দেখেছি হাসিনা ইসলামের মূল্যবোধে আঘাত করেছে। শেখ হাসিনার সংবিধান থেকে আল্লাহকে বাদ দিয়েছে, সংবিধানকে সে ধর্মনিরপেক্ষতাবাদ যুক্ত করে সংবিধানকে অপবিত্র করেছেন। আমরা দেখেছি শেখ হাসিনা বিগত 17 বছরে আমাদের সিলেবাসকে ধ্বংস করে দিয়ে সেখানে লালনবাদ, মুজিববাদ, কুফর, শিরিক, হিন্দুত্ববাদকে সে প্রতিষ্ঠা করেছেন। আমরা দেখেছি হাসিনা আমাদের গান, শিল্প, আমাদের সংস্কৃতি পুরোটাকেই তারা ভারতের কাছে ইজারা দিয়েছেন। আমরা দেখেছি শেখ হাসিনা ভারতের আধিপত্যবাদকে মারাত্মকভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে। এই আদর্শিক কারণে আমরা হাসিনার বিরুদ্ধে ছিলাম। আমরা তখন ওই সমস্ত লোকগুলো যারা হাসিনার বিরোধী সংগ্রাম আমাদের সাথে ছিল, এখন তারা আমাদেরকে জঙ্গি বলা শুরু করছে। এখন তারা আমাদেরকে, কারণ তাদের লড়াই হাসিনার সাথে ক্ষমতার লড়াই ছিল, স্বার্থের লড়াই ছিল, আদর্শ লড়াই ছিল না। আমরা যে সমস্যা হাসিনার মধ্যে দেখেছি, সে একই সমস্যা প্রথম আলোর মধ্যে, জেনেস্টের মধ্যে আমরা একই সমস্যা আমরা দেখেছি। তাহলে এটা হলো মুনাফিকদের পরিচয়, মুনাফিকদের অনুভঙ্গ। আপনি ঘরের মধ্যে 5টা সাপ ঢুকেছে, 5টা সাপ, আপনি একটা সাপকে লাঠি দিয়ে মেরে ফেললেন। আপনি এই লাঠির মার দেখে আরো 3-4টা সাপ যেগুলো ছিল ঘর থেকে পালিয়ে গেল, এবং ঘরের মধ্যে যেগুলো গর্ত আছে ঘরের উঠানে, সে ঘরের উঠানে, ঘরের আঙ্গিনায়, ঘরের চুলের মধ্যে সাপগুলো লুকিয়ে গেল। আপনি চতুর্দিকে টর্চ লাইট দিয়ে খুঁজলেন কেউ আছে কিনা, কেউ নাই, লুকিয়ে গেছে। এরপর আপনি যে সাপটাকে মেরে ফেলছেন সেই সাপটাকে আপনি ফেলে দিয়ে আপনি আবার লাইট বন্ধ করে দিয়ে ঘরের আপনি আবার ঘুমিয়ে পড়ছেন। রাত 11টা বাজে, 10টা বাজে আপনি ঘুমিয়ে পড়লেন। আপনি তো মনে করতেছেন সাপ তো আমি মেরে ফেলছি, আর বাকি যে সাপগুলো ছিল সেগুলো কোথায় চলে গিয়েছে? গর্তে লুকিয়ে গেছে। সুতরাং আমি এখন নিরাপদ। আপনি নিজেকে নিরাপদ মনে করে আপনি এখন ঘুমিয়ে পড়ছেন। রাত 10টার দিকে ঘুমিয়ে পড়লেন। রাত 1টা-1:30টার দিকে ওই সাপগুলো গর্ত থেকে বের হলো। এবার সম্ভাবনা আছে না নাই? আছে। গর্ত থেকে বের হলো, এই সাপগুলো গর্ত থেকে বের হয়ে এবার আপনাকে দংশন করতে লাগলো। দুঃখের বিষয় হলো যে আমাদের অনেক বুদ্ধিজীবী, বর্তমানে অনেক উপদেষ্টা, অনেক সাহিত্যিক, অনেক লোক, এমনকি আমাদের ইসলামী দলের অনেক ব্যক্তিরা পর্যন্ত তারা মনে করতেছেন আমাদের লড়াই ছিল একমাত্র হাসিনার বিরুদ্ধে। আমরা বাংলাদেশে অন্য কারোর বিরুদ্ধে লড়াই করতে চাই না। অন্য কারোর বিরুদ্ধে লড়াই করলে আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হবে। আমাদের ভাইয়েরা, ভারতের দালাল একজন চলে গেছে, ভারতের রাজনৈতিক দালাল চলে গেছে, ভারতের সাংস্কৃতিক দালাল তো কিন্তু বহাল রয়ে গেছে। গতকালকে যখন একজন মুসলমানকে মেরে ফেলা হলো, এই পত্রিকাগুলো বলতে লাগলো যে হিন্দু মনে করে একজন আইনজীবীকে তারা হত্যা করেছে, হিন্দু মনে করে। তাহলে সাংবাদিকরা নেগেটিভ একটু পাল্টিয়ে দিল।
আফসোসের বিষয় আমরা এই চক্রান্তগুলো আমরা বুঝি না। আমাদের মাথার মধ্যে সস্তা সস্তা রাজনীতি, আমাদের মাথার মধ্যে। আমার ভাইয়েরা, আমাদের লড়াই ইসলাম এবং কুফরের লড়াই, আমাদের সংগ্রাম তৌহিদ এবং শিরকের সংগ্রাম। আপনি গাছের ঢালাপালা কেটে দিলেন, বিশাল একটা বট বৃক্ষ, এই বট বৃক্ষের ঢালাপালা কেটে দিলেন। আপনি বলতেছেন আমি ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছি, আমি আওয়ামী লীগকে কাটছাট করে দিলাম, ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিলাম, গাছের ঢালা কেটে দিলেন। কিন্তু একজন ব্যক্তি বলল এটা তো বিষ বৃক্ষ, এটা বিষের গাছ, এটা বিষাক্ত গাছ, শুধু ঢালাপালা কাটলে হবে না, তার শিকড় কেটে ফেলতে হবে। আপনি বলছেন না, শিকড় কাটা যাবে না, শিকড় কাটা যাবে না। আমার ভাইয়েরা, মানে হাস্যকর বিষয়, হাস্যকর বিষয়। ভারতের গোলাম ছিল শেখ হাসিনা, ভারতের দালাল ছিল শেখ হাসিনা, ভারতের এজেন্ট ছিল আওয়ামী লীগ। ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন কেন? ভারতের এজেন্ট, সেজন্য। হাসিনা ফ্যাসিস্ট, হাসিনা জালেম, হাসিনা জুলুমবাজ, আপনি তার উপরে ক্ষিপ্ত। আরে ভাই, হাসিনা 17 বছরে জামাত শিবির নেতাদেরকে ফাঁসি দিয়েছে, হাসিনা 17 বছরে আমাকে 5 বছর জেলে দিয়েছেন, হাসিনা বিগত 17 বছরে এই দেশের বহু আলেম ওলামাকে হত্যা করেছে। কিসের শক্তিতে? কার শক্তিতে? নিজের শক্তিতে নাকি ভারতের শক্তিতে? বলেন, হাসিনা কি নিজের শক্তিতে করেছে এগুলো? বলেন আপনি, কার শক্তি ছিল? কার কারণে করেছে হাসিনা এটা? একমাত্র ভারতের কারণে নাকি সেটা আমরা বুঝতেছি না। এখন আপনি হাসিনার বিরুদ্ধে কথা বললেন, হাসিনার বিরুদ্ধে কথা বলা এটা গণতন্ত্র, এটা মুক্তির সংগ্রাম, এটা ফ্যাসিজম বিরোধী চেতনা। আর হাসিনার দাদা গুরু, যার উপর ভিত্তি করে, যার উপরে হাসিনা ভর করে বিগত 17 বছর তিনি বাংলাদেশে এই ফেসিবাদকে তিনি কায়েম করলেন, ওই শক্তির বিরুদ্ধে কথা বলা হচ্ছে এটা কৌশলের পরিপন্থী, এটা বুদ্ধিমত্তার পরিপন্থী। ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে আমাদের।